হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওটাতে আমি ডিসকাস করব সেকশন 67 থেকে 82 অফ ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, এবং এখানে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেকশন সেগুলোই আমি বলবো। এই ভিডিওগুলো তোমরা আশা করি যে সিরিজ আকারে দেখছো, ঠিক যেভাবে আমি আপলোড করছি সেভাবে দেখছো। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের একটা প্লেলিস্ট বানানো আছে, সেখানে এই ভিডিওগুলো আছে। এছাড়াও হিন্দু ম্যারেজ অ্যাক্ট আমি পড়িয়েছি, তার একটা প্লেলিস্ট আছে, সেগুলো তোমরা চাইলে দেখতে পারো। সেকশন 67 বলছে যে রাইট টু ফোরক্লোজার অর সেল। হ্যাঁ, সেকশন 67-এ ডিফাইন করা আছে যে রাইট টু ফোরক্লোজার অর সেল। এই রাইটটা কাকে দেওয়া হয়েছে? যেমন আমরা পড়েছি যে মর্টগেজারের কি রাইট থাকে, রিডিম করার রাইট থাকে, সেরকম মর্টগেজির কি রাইট থাকে, ফোরক্লোজার করার বা সেল করে দেওয়া। ধরো একটা প্রপার্টি, সেই প্রপার্টিটা বর্তমানে মর্টগেজির কাছে আছে, এবার মর্টগেজার সেটা টাকা দিচ্ছে না, সেক্ষেত্রে তাকে তো টাকাটা নিতে হবে। সেক্ষেত্রে সেই প্রপার্টিটাকে ফোরক্লোজার করতে পারে বা প্রপার্টিটাকে সে সেল করে দিতে পারে। কে করতে পারে? মর্টগেজি। তাহলে এই রাইটটা কাকে দেওয়া হয়েছে? মর্টগেজিকে। হ্যাঁ, এই রাইটটা মর্টগেজির রাইট। তিনটে কন্ডিশন যদি ফুলফিল করে, মানে এই তিনটে কন্ডিশন যদি না ফুলফিল করে, তাহলে কিন্তু ফোরক্লোজারের জন্য বা সেলের জন্য মর্টগেজি যেতে পারে। প্রথম কন্ডিশন হচ্ছে যে মর্টগেজি মানি হ্যাজ বিকাম ডিউ। যে টাকাটা মর্টগেজারকে দিয়েছিল সেই টাকাটা ডিউ, সেই টাকাটা এখনো শোধ করেনি। তারপরে হচ্ছে যে রিডামশন ডিক্রি, মর্টগেজার রিডামশন ডিক্রি আনেনি। রিডামশন ডিক্রি আনতে গেলে আগে তাকে টাকা পে করতে হবে, তবেই না সে গিয়ে রিডামশন ডিক্রি আনবে যে আমার প্রপার্টিটাকে আমি রিডিম করতে চাইছি, সেটাও আনেনি। আর মর্টগেজি মানি নট পেড, এবং মর্টগেজি মানিটাও পে করেনি। যে টাকাটা ধার নিয়েছিল মর্টগেজির থেকে, সেই টাকাটাও মর্টগেজার পে করেনি। এই ক্ষেত্রগুলো যদি খাটে, তাহলে সেক্ষেত্রে মর্টগেজি ফোরক্লোজার, প্রপার্টিটা ফোরক্লোজার বা সেল করার জন্য সে রাইটটা অ্যাকোয়ার করে বা তার কাছে এই রাইটটা থাকে। বলছে যে রাইট টু ফোরক্লোজার অর সেলটা কি? বলছে সুট টু অবটেন আ ডিগ্রি দ্যাট আ মর্টগেজার shall be absolutely debarred of his right to redeem the mortgage property is called suit for foreclosure. A suit to obtain a degree, ঠিক আছে, একটা সুট টু অবটেন আ ডিগ্রি, একটা ডিগ্রি পাওয়ার জন্য দ্যাট আ মর্টগেজার শ্যাল বি অ্যাবসলিউটলি ডিবার্ড, মানে মর্টগেজি চাইছে যে মর্টগেজার তার প্রপার্টি থেকে অ্যাবসলিউটলি ডিবার্ড হয়ে যাবে, ডিবার্ড অফ হিস রাইট টু রিডিম দ্য প্রপার্টি মর্টগেজ প্রপার্টি ইজ কল্ড সুট ফর ফোরক্লোজার। তার মানে ফোরক্লোজারটা কি? যে মর্টগেজি চাইছে যে মর্টগেজার তার প্রপার্টি থেকে অ্যাবসলিউটলি ডিবার্ড হয়ে যাবে এবং তাকে তখনই ফোরক্লোজার স্যুট ফাইল করতে হবে। সেলে তো তোমরা জানো যে প্রপার্টিটা বিক্রি হয়ে যাবে। ডিগ্রি অফ ফোরক্লোজারে যেতে পারবে মর্টগেজ বাই কন্ডিশনাল সেল। মর্টগেজ বাই কন্ডিশনাল সেল আগের ভিডিওতে বুঝিয়েছি। মর্টগেজ বাই কন্ডিশনাল হলে ডিগ্রি অফ ফোরক্লোজারে যেতে পারবে, আর ডিগ্রি অফ সেলে যেতে পারবে শুধু দুটো টাইপের মর্টগেজ ছাড়া। একটা হচ্ছে কন্ডিশনাল সেলে যদি মর্টগেজ হয় সেখানে যেতে পারবে না, আর হচ্ছে উসুফ্যাক্টরি মর্টগেজ যদি হয় সেক্ষেত্রেও কিন্তু ডিগ্রি অফ সেলে যেতে পারবে না, আনতে পারবে না। এটা এর কাছে প্রপার্টি ছিল তিনটে প্রপার্টি, এক্স প্রপার্টি, ওয়াই প্রপার্টি এবং জেড প্রপার্টি, এবং এই তিনটে প্রপার্টি এ কি করলো? বিকে মর্টগেজ করে দিল। ওর এক্স প্রপার্টি, ওয়াই প্রপার্টি এবং জেড প্রপার্টি, এই তিনটে প্রপার্টি বিকে মর্টগেজ করলো। বি যেহেতু একজনই পার্টি, তাহলে বি কিন্তু এই তিনটে প্রপার্টির জন্য তিনটে আলাদা আলাদা স্যুট ওর ফাইল করার দরকার নেই। জেড প্রপার্টির জন্য স্যুট ফাইল করছে, ওয়াই প্রপার্টির জন্য করছে, জেড প্রপার্টির জন্য করছে, সেরকম করার দরকার নেই। ও তিনটে প্রপার্টির জন্যই একটাই স্যুট ফাইল করবে। ঠিক আছে, এই তিনটে প্রপার্টির জন্য বি একটাই স্যুট ফাইল করবে, এটাই লেখা আছে সেকশন 67 ক্যাপিটাল এ। A mortgagee who holds two or more mortgages executed by the same mortgagor in respect of each of which he has a right to obtain the same kind of degree under section 67, and who sues to obtain such degree on any of the mortgages shall, in the absence of a contract to the contrary, be bound to sue on all the mortgages in respect of which the mortgage money file করবে। ঠিক আছে, বি বাউন্ড মানে সে বাউন্ড টু সু অন অল মর্টগেজেস ইন রেসপেক্ট অফ হুইচ মর্টগেজ মানি হ্যাজ বিকাম ডিউ। দ্য মর্টগেজি হ্যাজ আ রাইট টু সু, মানে মর্টগেজির কাছে রাইট টু সু আছে ফর দ্য মর্টগেজ মানি ইন দ্য ফলোয়িং কেসেস আর নো আদার্স নেমলি। একটা মর্টগেজি তার টাকা যদি মর্টগেজারকে দেয়,
তাহলে তো মর্টগেজির কাছে রাইট আছে সেই টাকাটাকে ফেরত নেওয়া, সেটাই বলছে এখানে। সেকশন 68 আমাদেরকে কি বলছে, যে রাইট টু সু ফর মর্টগেজ মানি। হ্যাঁ, রাইট টু সু, দেখো লেখা আছে রাইট টু সু ফর মর্টগেজ মানি, মানে মর্টগেজ মানিটার জন্য রাইট টু সু। দ্য মর্টগেজি হ্যাজ আ রাইট, মানে মর্টগেজির কাছে রাইট আছে টু সু করার জন্য ফর দ্য মর্টগেজ মানি ইন দ্য ফলোয়িং কেসেস অ্যান্ড নো আদার্স নেমলি। তাহলে মর্টগেজির কাছে রাইট আছে সু করার জন্য ফর দ্য মর্টগেজ মানি ইন দ্য ফলোয়িং কেসেস অ্যান্ড নো আদার্স নেমলি। এতে বলছে হোয়ার দ্য মর্টগেজার বাইন্ডস টু হিমসেলফ রিপে দ্য সেম, যেখানে মর্টগেজার বাইন্ড হিমসেলফ, নিজে বাইন্ড হিমসেলফ টু রিপে দ্য সেম। বিতে বলছে হোয়ার বাই এনি কজ other than wrongful act or default of the mortgager or mortgagee, the mortgage property is wholly or partially destroyed or the security is rendered insufficient। যেখানে মর্টগেজ প্রপার্টিটা ডেস্ট্রয় হয়ে গেছে সেটা হোল্ডলি অথবা পার্শিয়ালি, or the security is rendered insufficient within the meaning of section 66। সিতে বলছে where the mortgagee is deprived of the whole or part of his security by or in consequence of the wrongful act or default of the mortgagor। সি কি বলছে যে where the mortgagee is deprived of his security, সে তার সিকিউরিটি থেকে ডেপ্রাইভ হয়ে গেছে মর্টগেজি, কিসের জন্য, বাই দ্য রংফুল অ্যাক্ট অফ দ্য মর্টগেজার এমন কিছু অ্যাক্ট করেছে। আর ডি বলছে হোয়াট দ্য মর্টগেজি ইজ এন্টাইটেল টু পজেশন, হোয়াট দ্য মর্টগেজি being entitled to possession of the mortgage property, the mortgagor fails to deliver to the same or to secure the possession thereof to him without disturbance by the mortgagee or any person claiming under title superior to that mortgagor। তাহলে এই যে চারটে কন্ডিশন লেখা আছে বোর্ডে এবং এখানে পয়েন্ট করে দেওয়া আছে, এগুলোর মধ্যে যদি পড়ে তাহলে মর্টগেজ মানিটার জন্য কিন্তু মর্টগেজি সু করতে পারে। এবং আরেকটা কথা এখানে বলা আছে যে সেকশন এ বিতে এইটা কিন্তু করা যাবে না, এই ডি এর ক্লজটা কিন্তু খাটে না যদি মর্টগেজটা উসুভোক্তরি মর্টগেজ হয়। উসুভোক্তরি মর্টগেজ হলে এই ডি এর ক্লজটা কিন্তু অ্যাপ্লিকেবল হয় না। আর এ বি যদি ক্লজ এ আর ক্লজ বিতে স্যুট ফাইল করা হয় সেক্ষেত্রে স্টে দেওয়া যেতে পারে, স্টে অফ স্যুট করা যেতে পারে। ঠিক আছে, যদি এ সেকশন এই মানে ক্লজ এ আর ক্লজ বি এই দুটোতে যদি করা হয়, এই ক্লজ এ আর ক্লজ বি এই দুটোতে যদি করা হয় সেক্ষেত্রে স্টে করা যেতে পারে, স্টে অফ স্যুট করে দেওয়া যেতে পারে, স্টে ফেলতে পারে কোর্টের কাছে, এটার পাওয়ার আছে, সেটাই এখানে লেখা আছে যে where a suit is brought under the clause A or clause B of subsection 1, the court may as its discretion stay the suit and all proceeding therein notwithstanding any contract to the contrary until the mortgage has exhausted all its available remedies against the mortgage property or what remains of it, unless the mortgagee abandons his security and if necessary retransfer the mortgage property। সেকশন 81 আমাদেরকে বলে মার্সেলিং সিকিউরিটিজ। ইফ দ্য ওনার অফ টু অর মোর প্রপার্টিজ mortgages them to one person and then mortgages to one or more of the properties to another person, the subsequent mortgage is, in the absence of a contract to the contrary, entitled to have the prior mortgage debt satisfied out of the property or properties not mortgaged to him so far as the same will extend but not so as to prejudice the rights of the prior mortgage or of any other person who has for consideration acquired an interest in any of the properties। এটাই হচ্ছে তোমার প্রপার্টি ছিল এক্স প্রপার্টি, ওয়াই প্রপার্টি, জেড প্রপার্টি। এ কি করলো, ওই তিনটে প্রপার্টিকে প্রথম মর্টগেজ করেছে বিকে, তারপর এই জেড প্রপার্টিটাকে মর্টগেজ করে দিয়েছে সিকে। তাহলে এবার ধরো এ টাকা মেটাতে পারছে না, বি মর্টগেজি, এ মর্টগেজার, ঠিক আছে, এ মর্টগেজার, বি হচ্ছে মর্টগেজি। তাহলে এবার টাকা মেটাতে পারছে না বি, তখন কি করবে, এই প্রপার্টিটা এই প্রপার্টিটা এই প্রপার্টিটার জন্য সু করবে তার কাছে। বি তখন কি করবে, ও চাইলে প্রথমে এক্স প্রপার্টিটা বেচবে, বেচে যদি টাকা উঠে যায় খুব ভালো, যদি না ওঠে ওয়াই প্রপার্টি বেচবে, তারপরেও যদি টাকা না ওঠে তখন জেড প্রপার্টি বেচবে। প্রথমেই কিন্তু জেডে হাত দেবে না, কারণ জেড প্রপার্টিটা সিকেও মর্টগেজ করা আছে। তাহলে সবার প্রথমে এক্স বেচবে, টাকা উঠে গেলে খুব ভালো, নাহলে ওয়াই বেচবে, আর তারপরেও না টাকা উঠলে জেড বেচবে। এটাই হচ্ছে মার্সেলিং সিকিউরিটিজ। এক্স ওয়াই জেড এই তিনটে প্রপার্টি এবং এক্স ওয়াই জেড তিনটে প্রপার্টিতে এ বি সির শেয়ার আছে।
এবং এই প্রপার্টিটা মর্টগেজ করা হয়েছে ডিকে। তাহলে যেভাবে শেয়ার আছে, ধরো এর শেয়ার আছে 3 ভাগ, 3 ইউনিট শেয়ার আছে, এর আছে 2 ইউনিট, এর আছে 1 ইউনিট, ঠিক আছে? ঠিক যেভাবে শেয়ার আছে সেইভাবেই কিন্তু ডিকে ওরা টাকাটা শোধ করবে। যা টাকা ডিএর থেকে ওরা নিয়েছে, এই টাকাটা ধরো ডিএর থেকে নিয়েছে, ডি মর্টগেজি, তাহলে ঠিক যেভাবে, যে কন্ট্রিবিউশানে, যে শেয়ারে আছে, ঠিক সেভাবেই টাকা কিন্তু ডিকে শোধ করবে। এটাই হচ্ছে 82তে কন্ট্রিবিউশন অফ মর্টগেজি ডেপ্ট। এবং সেকশন 81-এ যদি তোমার মার্সেলিংয়ের সিকিউরিটি হয়, মার্সেলিং সিকিউরিটির উপর কিন্তু এই সেকশন 82টা অ্যাপ্লাই হয় না। সেকশন 82 আলাদা, সেকশন 81 আলাদা। হ্যাঁ, 82 সেকশন 82টা 81-এর উপর কিন্তু অ্যাপ্লাই করবে না। তাহলে এগুলোই ইম্পর্ট্যান্ট সেকশন ছিল, সেকশন 67 থেকে 82 পর্যন্ত। আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে ল রিলেটেড ইনফরমেশান শেয়ার করা হয়। সেখানে প্রচুর ল কলেজের স্টুডেন্টরা রয়েছেন। সেই গ্রুপটা চাইলে জয়েন করতে পারো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। এমনিতে আমি ল এন্ট্রান্সের জন্য কোচিং দিই, চাইলে আমার থেকে কোচিং নিতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও।